আসসালামু আলাইকুম। এসআই ইজি এডুকেশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। তো এই অধ্যায়ের পর আমাদের আজকে 3 নম্বর লেকচার। যারা আগের দুটো লেকচার দেখো নাই তারা অবশ্যই আগের দুটো লেকচার দেখবে। যদি তোমরা কি আমার এই সকল কাজ দেখো, তোমাদের এই অধ্যায়ে বোর্ড পরীক্ষার কোনো সমস্যা থাকবে না। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলো কি তোমরা খুব অনায়াসে কি সুন্দরভাবে লিখে আসতে পারবে। এখন আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। তো দেখো, আজকের ক্লাসে আমরা শুরু করব কি গতিশক্তির উদাহরণ এবং কি বিভব শক্তির উদাহরণ দিয়ে। তো দেখো, গতিশক্তি কয়েকটা উদাহরণ আছে এবং কি বিভব শক্তি কয়েকটা উদাহরণ আছে। তোমাদের এমসিকিউর জন্য কি এগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখো বলছি কি গতিশক্তি কয়েকটা উদাহরণ দেবো। যখন আমরা কি করবো, দেখো ফুটবল দিয়ে কোনো একটা বস্তুকে আঘাত করবো, তাহলে আমরা সেই শক্তি বলতে পারি কি একটা গতি শক্তি। তারপর দেখো ঢিল মেরে গাছের আম পাড়া। যখন আমরা কি একটা ঢিল মেরে কোন একটা গাছের আম বা কোন একটা ফল করবো, তখন আমরা সেই শক্তি কি বলবো, গতিশক্তি বলবো। এবার দেখো গাড়ির গতিশক্তিতে রূপান্তরিত হওয়া। একটা গাড়ি কি শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। তারপর দেখো বিভব শক্তির উদাহরণ। দেখো এবার হচ্ছে বিভব শক্তি। তো রাবারকে টেনে ধরা। যখন একটা রাবার টেনে ধরবো তখন তার মধ্যে কি হয়, বিভব শক্তি সঞ্চিত হয়। বা দেখো 2 নম্বর কি হচ্ছে, বস্তুকে উপরে উঠানো বা কি বস্তুকে নিক্ষেপ করা। সেক্ষেত্রে আমাদের কি হবে, বিভব শক্তি হবে। তো দেখো এখন আমরা একটা চিত্রের মাধ্যমে একটু কি বিস্তারিত দেখবো। দেখো মনে করো একটা রাস্তা। তো রাস্তার এই যে কি একটা পাহাড় আছে, কি আছে, পাহাড় আছে। দেখো এই যে রাস্তার পাহাড়, তারপরে এই যে আবার রাস্তাটা শুরু হয়েছে, মাঝখানে মনে করো একটা কি নদী আছে। তো দেখো এটাকে একটু ভালোভাবে অ্যাড করে দেখো। তো দেখো আমরা এই জায়গা থেকে একটা রাস্তা শুরু, রাস্তা দিয়ে শেষ। তো এখন দেখো আমাদের এই জায়গায় কি একটা গাড়ি আছে, কি আছে, গাড়ি। দেখো এই যে আমাদের কি একটা গাড়ি আছে। তো দেখো এই গাড়ি যে থেকে যাত্রা শুরু করবে। তো দেখো গাড়িটা যখন যাত্রা শুরু করে, গাড়ি যখন এগিয়ে থেকে করতেছে, যাত্রা শুরু করতেছে, কি করতেছে, যাত্রা শুরু করতেছে। তো এই যে যাত্রা শুরু করলো, তাহলে এই যে যাত্রা শুরু করতেছে, দেখো ভালো মতো দেখো এই যাত্রা কি গাড়িটা শুরু করতেছে। তো এই যে যাত্রা শুরু করে, এই পথটা কি তার সবসময় শুধু খালি গতিশক্তি কি থাকে, এই পথটা শুধু কি থাকে, গতিশক্তি, শুধু গতিশক্তি। গতিশক্তি যখন গাড়িটা কি করে যাত্রা শুরু করে, তখন রাস্তা বা সোজা যে পথটা অতিক্রম করে এই পর্যন্ত, তখন তার মধ্যে কি শুধু গতিশক্তি থাকে। যখন গাড়িটা কি করে, এই যে এই জায়গা থেকে যখন কি গাড়িটা আস্তে আস্তে উপরে ওঠে, এই যে আসলো, এই যে আসলো, এই যে আসলো, এই যে আসলো, আস্তে আস্তে গাড়ি কি উপরে উঠতেছে। তো প্রত্যেকটা জায়গায় কি আমাদের এক একটা কি হচ্ছে, গতিশক্তি এবং গতিশক্তি আছে। দেখো গাড়িটা যখন কি করে এই নিচ থেকে যখন উপরে ওঠে, তখন তার মধ্যে কি গতিশক্তি এবং বিভবশক্তি দুটোই থাকে। আস্তে আস্তে উপরে উঠতেছে তখন কি তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হচ্ছে এবং বিভবশক্তি আছে। আস্তে আস্তে যখন উপরে ওঠে তখন কি তার গতিশক্তি কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। দেখো তাহলে আমরা বলতে পারি কি প্রত্যেকটা বিন্দুতে কি আছে, গতিশক্তি এবং কি আছে, বিভবশক্তি আছে। তার মানে বলতে পারি কি এই জায়গায় কি আছে, বিভব শক্তি এবং কি প্রত্যেকটা জায়গায় যখন উপরে উঠতেছে তখন কি তার মধ্যে গতিশক্তি আছে এবং কি বিভব শক্তি দুটো আছে। তার আমরা লিখতে পারি কি যে গতিশক্তি বিভব শক্তি দুটো আছে। গতিশক্তি প্লাস কি বিভব শক্তি, বিভব শক্তি। দেখো গাড়িটা প্রথমে যাত্রা শুরু করছিল, এই যে কি তার এটা শুধু কি ছিল, গতি, শুধু কি ছিল গতি শক্তি। যখন গাড়ি আস্তে উপরে ওঠে তখন তার ভিতরে কি বিভব শক্তি সঞ্চিত হয়, কিন্তু তার কি গতি শক্তি আছেই। এই দেখো এই আস্তে আস্তে উপরে উঠতেছে, তার ভিতরে কি আছে, গতি শক্তি এবং কি বিভব শক্তি আছে। এখন দেখো প্রশ্ন হচ্ছে যে এই যে আসার পর গাড়ি যখন আমরা নিচে নামবে, কই নামবে, গাড়িটা যখন নিচে নামবে, এই গাড়িটা কি নিচে নামবে, গাড়ি
তাহলে দেখো, যখন গাড়িটা কি আমাদের এই জায়গা থেকে নিচে নামবে তখন কি আদৌ কোনো শক্তি প্রয়োজন? দেখো, এই যে যখন আমার গাড়িটা কি নিচে নামবে তখন আমাদের কি কোন শক্তি গাড়িটার লাগবে না, কারণ গাড়িটা এই যে থেকে নিচে যখন নামবে তখন একাই গাড়িটা কি নিচে নামতে পারবে। তাহলে এই যে কি আমাদের কোন শক্তি লাগে না। কি লিখবো আমরা? কোন শক্তি লাগে না। তাহলে গাড়ি যখন উপর থেকে নিচে পড়বে তখন কি আমাদের গতিশক্তি কিছুই লাগে না, গাড়িটা কি একাই উপর থেকে নিচে যেতে পারবে। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এখন দেখো, আমরা বিভব শক্তির কয়েকটা নাম আছে, সেই নামগুলো এখন জানবো। তো দেখো, বিভব শক্তির কয়েকটা নাম আছে। দেখো, সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি একটা হচ্ছে সঞ্চিত শক্তি, আর একটা হচ্ছে কি জমাকৃত শক্তি, জমাকৃত শক্তি, জমাকৃত শক্তি। আর একটা নাম হচ্ছে কি স্থিতি শক্তি, স্থিতি শক্তি। দেখো, এখন এই বিভব শক্তি কি আরো কয়েকটা নাম আছে। কি নাম? দেখো, সঞ্চিত শক্তি বলতে পারবো আমরা, কি জমাকৃত শক্তি বলতে পারবো, আবার কি স্থিতি শক্তি বলতে পারবো। এই নামগুলো তোমরা মনে রাখবে, কারণ সৃজনশীলে কি জমাকৃত শক্তি বা সঞ্চিত শক্তি এরকম কি শব্দ থাকতে পারে, তোমাদের বুঝতে হবে কি বিভব শক্তি। তো আশা করি তোমাদের এটুকু বুঝতে কোনো সমস্যা থাকবে না। এখন কি আমরা অন্য টপিক দেখবো। দেখো, তো এখন দেখো, আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল কি এফ এস। তো দেখো, যে কি একটা বস্তু আছে, হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। বস্তুকে যখন আমরা ফেলে দেব, এই বস্তুকে যখন আমরা কি ফেলে দেই তখন পৃথিবী কি নিজের দিকে বস্তুকে টানে। এই যে পৃথিবী নিজের দিকে বস্তুকে টানে, কোন বলে প্রভাবে টানে? অভিকর্ষ বলে প্রভাবে নিজের দিকে বস্তুকে টানে। তো দেখো, যখন বস্তুকে আমরা ফেলে দিই তখন কি বস্তুটা এই জায়গায় সাপেক্ষ মনে করে আসলো। দেখো, তখন কি এই ক্ষেত্রে যখন বস্তুটি নিচ থেকে আমাদের কি উপর থেকে নিচে আসে তখন সেটাকে আমরা কি বলি? সরণ বলি না, তখন বলবো কি দূরত্ব বলবো। তাহলে দেখো, এই যে এফ সমান আমরা কি জানি? দেখো, এফ সমান আমরা জানি কি এম এ এস। তো এখন দেখো, যে কি আমাদের বস্তুর ভর যেটা থাকবে কি নিচে আসলে কি বস্তুর ভর সেটাই থাকবে। তাহলে আমরা কি এম এর জায়গায় কি এম এর কোনো পরিবর্তন হয় না। তো এই যে কি আছে, এই মানে কি বোঝানো হচ্ছে ত্বরণ। কিন্তু যখন আমরা বস্তুকে নিচ থেকে উপর থেকে নিচে ফেলে দেব তখন কি আর ত্বরণ থাকে না, তখন কি থাকে? অভিকর্ষ ত্বরণ। তখন কি যখন আমরা কি করি, এই বস্তুকে নিচে ফেলে দেই তখন পৃথিবী করে অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে মানে নিজের দিকে কি টানে, তখন আর কি এই জায়গায় ত্বরণ থাকে না, তখন কি হয়ে যায়? জি। তার জন্য আমরা এই যে এই পরিবর্তে আমরা কি লিখবো? এই জায়গায় জি লিখবো। কি লিখবো? জি। এখন দেখো, এই এস মানে কি বোঝানো হচ্ছে? সরণ। কিন্তু যখন আমরা কি করি, একটা বস্তু উপর থেকে নিচে ফেলে দেই তখন আমাদের কি আর সরণ থাকে না, তখন সেটাকে আমরা কি বলবো? উচ্চতা মানে হাইট। তখন আমরা এস এর পরিবর্তে কি লিখবো? এইচ লিখবো, এইচ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এর পরিবর্তে আমরা এইচ, এর পরিবর্তে আমরা জি কেন লিখি আর এস এর পরিবর্তে আমরা এইচ কেন লিখি। যখন কি একটা বস্তু আমাদের ভূপৃষ্ঠে চলে তখন তার ক্ষেত্রে কি ত্বরণ এবং সরণ এই দুইটা হয়। আর যখন একটা বস্তু উপর থেকে নিচে বা নিচ থেকে কি একটা বস্তুকে নিক্ষেপ করা হবে তখন কি হবে? আমাদের বস্তুর উচ্চতা বা হাইট হবে এবং কি হবে? তার অভিকর্ষ ত্বরণ থাকবে। আশা করি তোমাদের এটুকুতে আর কোনো সমস্যা থাকবে না। এখন কি আমরা একটা গাণিতিক সমস্যা দেখবো, সেটা হচ্ছে কি আমাদের ঐতিহাসিক গাণিতিক সমস্যা, কারণ সেটা কি আমাদের বোর্ড পরীক্ষায় থাকেই। এই টপিকটা থেকে কি তোমাদের বোর্ড পরীক্ষায় বেশিরভাগ সময় কি এই টপিকটা থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন দেয়। দেখো, এটা আমাদের কি ভূপৃষ্ঠ। তো এই জায়গায় কি একটা বস্তু আছে, এই পয়েন্টের নাম দেবো আমরা কি এ পয়েন্ট, আর এই যে একটা নাম দেবো বি পয়েন্ট। এই পয়েন্টের নাম দেবো আমরা সি পয়েন্ট। দেখো, এই বস্তুটার ভর হচ্ছে কত? 2 কেজি। কত ধরো? আমরা ধরি 2 কেজি। বস্তুটার ভর হচ্ছে কত? 2 কেজি। এই বস্তুটাকে যদি আমরা ফেলে দেই তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত হবে? সি বিন্দুতে
মোট শক্তি কত হবে, বা এই বিন্দুতে মোট শক্তি কত হবে। তোমাদের একটা কি ঐতিহাসিক প্রশ্ন আছে, এ কমা বি কমা সি বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা, এরকম একটা প্রশ্ন কি তোমাদের ঘ নম্বরে প্রায় সময় আসে। তো আশা করি আজকের পর থেকে তোমাদের কি এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। তোমার আজকে দেখো ক্লাসটা তোমার দেখলে কি তোমাদের এই টপিকে আর কোনো সমস্যা থাকবে না। দেখো তারপর আমাদের কি মান দেওয়া থাকবে, এ সি ইকুয়াল আমরা ধরি কত, এ সি ইকুয়াল ধরবো কত, ধরি 20 ধরি 20, আর হচ্ছে এ বি, এ বির মানটা আমরা ধরি এ বি ধরি কত 16, এইটুকুই আমাদের কি মান দেওয়া আছে। আমাদের প্রশ্ন করলো বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তি বা কি যান্ত্রিক শক্তি কত। দেখো প্রশ্নটা কি, দেখো এ কমা বি কমা সি বিন্দুতে মোট শক্তি কত, মোট শক্তি কত। অথবা তোমাদের প্রশ্ন এইভাবে করতে পারে, এ কমা বি কমা সি বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা। তো দেখো আমরা এই ধরনের প্রশ্নগুলো কিভাবে সমাধান করব। তাহলে আমরা কি করবো, প্রথমে এ বিন্দুতে মোট শক্তি বের করব। এ বিন্দুতে গতি শক্তি এবং কি বিভব শক্তি, আমরা কি করবো, এ বিন্দুতে মোট শক্তি ডাইরেক্ট কি করবো, আমরা এ বিন্দুতে মোট শক্তি ই ইকুয়াল ই এ। দেখো এ বিন্দু কি মোট শক্তি, তো এই বিন্দুতে মোট শক্তি হবে কি, এই যে কি হবে আমাদের গতিশক্তি এবং বিভব যোগফল। তোমরা কি লিখবে গায়ে, ই কে এ প্লাস ইপি এ। তো আমরা কি এই বিন্দুতে কি আমাদের গতিশক্তি এবং বিভব যোগফল হবে কি আমাদের মোট শক্তি। এখন দেখো এই যে সর্বত, দেখো এখন আমরা তাহলে এখন দেখো ই এ কে সমান আমরা কি জানি, গতিশক্তি কি হাফ এম ভি স্কয়ার প্লাস এটা মানে বিভব শক্তি সমান কি জানি এম জি এইচ। এখন দেখো এটা কি বস্তুর আমরা কি জানি, বস্তুর ভরের মান জানি, কিন্তু আমরা যে বস্তুর ভির মান জানি না। এখন দেখো তুমি এই যে বস্তুর কি সর্বোচ্চ উচ্চতা আছে, এই সর্বোচ্চ উচ্চতা কি হয়, তোমাদের বেগ কি শূন্য থাকে, মানে সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য। তার মানে কি করবে এটা, দেখো হাফ ইন্টু এর মান কত 2 ইন্টু ভি মান কত 0 স্কয়ার প্লাস এর মান কত 2 ইন্টু জি মান হচ্ছে 9.8 ইন্টু এইচ এর মান। দেখো বস্তু কোথায় আছে, এই যে সর্বোচ্চ উচ্চতা আছে, এই সর্বোচ্চ থেকে কি ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব মানে উচ্চতা। সবসময় তোমরা মনে রাখবে বস্তুটা যে জায়গায় আমরা বিভব শক্তি, তো সবসময় তোমরা মনে রাখবে আমরা যখন কি যে স্থান থেকে বিভব শক্তি নির্ণয় করব, ভূপৃষ্ঠ থেকে বস্তুর কতটুকু উচ্চতা আছে সেটুকু মানটি আমরা উচ্চতায় ব্যবহার করব। তো দেখো এই আমার ভূপৃষ্ঠ বস্তু আছে কি এই জায়গায়, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় দূরত্ব কত আমাদের, কত আছে 20 মিটার। আমরা এখানে কি মিটার 20 মিটার, তাহলে আমরা কি বসাবো, দেখো জির মান এইচ এর মানটা আমরা কি বসাবো 20 বসাবো। এখন তো আমরা ক্যালকুলেশন করব। দেখো দেখো এই যে জিরো আছে, জিরো দিকে আমরা যা কিছু গুণ করে গেল সেটা কি হয় শূন্য হয়ে যায়, তাই পুরো মানটাই কি জিরো। তারপর এই যে দেখো 2 ইন্টু কি 9.8 ইন্টু 20, এটাকে আমরা গুণ করলে কত হয় দেখো। তো দেখো এই যে আমাদের এই যে কি বিমানটা শূন্য, তো শূন্য দিয়ে পুরো গুণ করলে কি হয় শূন্য, মানে শূন্য দিয়ে আমরা যা কিছুকে কি গুণ করি না কেন তার মানটা কি হয় শূন্য হয়। তো শূন্য দিয়ে কি গুণ করলে পুরোটাই শূন্য হয়। আমাদের কি এটুকু ক্যালকুলেশন করবো। দেখো 2 গুণন 9.8 গুণন 20 392, এটুকু আমাদের ক্যালকুলেশন করে কথা হয় 392 900
392। তো দেখো এই যে আমাদের মোট শক্তি কত আসলো 392 জুল। তাহলে আমাদের এই বিন্দুতে মোট শক্তি কত, বা মোট শক্তিকে আবার কি যান্ত্রিক শক্তিও বলা হয়। মোট শক্তি কত 392 জুল। আমরা বি বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করব। দেখো তাহলে আমরা করব কি, বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি কি হবে, ই বি ইকুয়াল, সূত্র কি লিখবো আমরা, দেখো ই কে বি প্লাস ই কে ইপি হবে, কি হবে ইপি বি। তো আমরা কি করবো, বি বিন্দুর মোট শক্তি এবং কি, তাহলে আমরা কি করবো, দেখো বি বিন্দুর গতিশক্তি নিয়ত আমাদের কি আবার বিভব শক্তি নির্ণয় করতে হবে। তো দেখো বি বিন্দু আমরা কি এটা মানে গতিশক্তি করতে লিখতে পারি হাফ এম ভি স্কয়ার প্লাস, তাহলে আমরা কি লিখবো, এটা এম জি এইচ, বিভব শক্তি এম জি এইচ। এখন দেখো আমাদের এই যে একটু অনেক বুঝার আছে, তোমাদের শক্তি এবং বিভব শক্তি নির্ণয় করতে স্টুডেন্টরা বেশি সময় ভুল করে। তো এখন তোমরা একটু ভালোভাবে মনোযোগ দাও, এটা কিভাবে নির্ণয় করবো আমরা, আমার জন্য আর কখনো ভুল না হয়। তো দেখো এই যে কোথাও বেগ দেওয়া নাই, আমরা কি এই বেগটাকে নির্ণয় করতে হবে। তো বেগটা আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো আমরা যদি ভি স্কয়ার ইকুয়াল জানি কি আমরা ইউ স্কয়ার প্লাস 2gh। তো দেখো ইউর মানে কি, আমাদের যে ইউর মান না থাকে 0 0 স্কয়ার প্লাস 2 ইনটু 9.8 ইনটু, এখন দেখো তোমাদের একদম কি ভালোভাবে বুঝতে হবে, কারণ তোমরা সবসময় এই জায়গাটায় ভুল করবে। এই যে আমরা এইচ লিখছি, এইচ এর মান আমরা কি ধরবো জায়গায়, দেখো বুঝতে কি আমাদের এই জায়গা থেকে উপর থেকে এই জায়গা থেকে কি এই আসবে, যখন বুঝতে পারছি এই জায়গা থেকে এই যে আসবে, তখন এইটুকু দূরত্ব হবে কি আমাদের এইচ এর মান। মানে যখন আমরা কি বি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদের উচ্চতা কতটুকু হবে, যে এই বিন্দু থেকে বি বিন্দু এটুকু দূরত্বের কি আমাদের উচ্চতা হবে। তো এইচ এর মান কি, দেখো এ থেকে বি, এ থেকে বি কত 16 মিটার, আমি কি লিখবো যায় 16। এটা আমরা ক্যালকুলেশন করে দেখো, দেখো 2 ইন্টু 9.8 ইন্টু 16, তাহলে আমাদের মান কত 313.6। তাহলে দেখো আমাদের মান কত আসে 313.6। তাহলে এই মানটিকে আমরা এদিকে বসিয়ে দেবো। দেখো হাফ এর মান কত আমাদের 2 কেজি, 2 ইনটু এই ভি স্কয়ার মান কত পেয়েছি আমরা 313.6 মানে 313.6 প্লাস এবার এম এর মান কত আমরা 2 ইনটু জি মান কত 9.8 ইনটু, এবার আমরা কি নিয়ে হতেছি বিভব শক্তি। তো বিভব শক্তির ক্ষেত্রে আমরা বি বিন্দুতে এইচ এর মানটা কি ধরবো, তো বিভব শক্তির ক্ষেত্রে আমরা বিভব শক্তির ক্ষেত্রে আমরা কি করতে হবে, এই বি বিন্দু থেকে ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতা, আর যে সবসময় তোমরা মনে রাখবা যখন আমরা কি কোনো একটা বিন্দুর বিভব শক্তি নির্ণয় করব, ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা যতটুকু সেটাই আমাদের কি এইচ এর মান হবে। তো এই বিন্দুটা থেকে ভূপৃষ্ঠ উচ্চতা কতটুকু, এই যে এই বিন্দু থেকে এই বিন্দু মানে বি আর সি এর মানটাই হবে কি আমাদের এইচ এর মান। এই যে কোথাও আমাদের মান দেওয়া নেই, দেখো আমরা এই টোটাল মান কত আমাদের 20, এই টোটাল মানটা হচ্ছে 20 থেকে যদি আমরা কি এই যে এ বি বাদ দিই 16 বাদ দিই, তাহলে আমরা কিভাবে 20 এর মান পাবো। তাহলে দেখো এই যে আমরা কি করব, এ বি সি কি হবে বিসি ইকুয়াল এসি মাইনাস এ বি, তাহলে কি 20 মাইনাস 16, তাহলে হচ্ছে 4, তাহলে বিসি মান কত 4। তাহলে আমরা যে কি করব 4 বসো, কত বসে হয়ে যায় 4, আমরা টোটাল ক্যালকুলেশন করব। দেখো এই 2 কাটা, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখো ক্যালকুলেটরে 2 ইনটু হচ্ছে 9.8 ইনটু 4, তাহলে কত হচ্ছে আমাদের 98, কত আসে 98। তাহলে 2 কাটা দেবে কি থেকে আমাদের 313.6 প্লাস
85টা 98, না সরি এটা কত আসে আমাদের 78, 78.4। টোটাল মান আমরা যোগ করব, টোটাল মান যোগ করলে কত হয় আমাদের 392। টোটাল মান কত আসে আমাদের 392 জুল। দেখো আমাদের এই বিন্দুতে মোট শক্তি কত 392 জুল, এবং বি বিন্দুতে মোট শক্তি কত 392 জুল। এখন আমরা কি এ বি সি বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করব। দেখো এখন আমরা কি করব, সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি ইসি ইকুয়াল ই কে সি প্লাস ইপি সি। দাও এই যে সি বিন্দু আমরা প্রথমে কি করব, গতি শক্তি নির্ণয় করব। তো গতি শক্তির সমান কি জানি আমরা, দেখো হাফ 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 এম ভি স্কয়ার প্লাস ইপি। দেখো এই যে আমরা কি করব, আবার বিভব শক্তি নির্ণয় করব। বিভব শক্তি কি জানি আমরা, এম জি এইচ ইকুয়াল। তো এখন তো আমরা এই জায়গার মান নির্ণয় করব। তো দেখো প্রথমে কি বসাবো 1/2, এর মান কত 2 ইনটু এই ভি স্কয়ার। এখন দেখো এই সি বিন্দু আমরা কি বেগ নির্ণয় করতে হবে। তো সি বিন্দু আমরা বেগ নির্ণয় করব কিভাবে, দেখো কোন জায়গায় করব, এই জায়গায় করে। দেখো ভি স্কয়ার ইকুয়াল 2 ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ। তো এখন দেখো আমরা কি মান বসে দেবো, এর মান কত জায়গায় 0 যোগ 2 ইনটু 9.8 ইনটু। এখন দেখো এই যে আমরা কি জায়গায় এইচ এর মানটা কি বসাবো, এই যে আমরা এই যে থেকে এই জায়গার কি বের করতেছি, বেগ বের করতেছি, তাহলে কি পুরোটা দূরত্ব আমরা কি জায়গায় লিখবো, পুরোটা দূরত্ব কত আমাদের 20। তো এটা ক্যালকুলেশন করে কথা দেখি আমরা, হচ্ছে 2 ইনটু 9.8 ইনটু 20, 392। কত আসে আমাদের 392। তো দেখো এই মানটা আমাদের কত আসে 392। তাহলে দেখো আমরা বলতে পারি কি এটা 392 কি জুল, 392 জুল। আমরা এদিকে মানটা বসিয়ে দেবো। দেখো তিনশো 92 জুল প্লাস, দেখো এই যে ভি স্কয়ার মানটা কি করছি আমরা এই জায়গায় বসিয়ে দিছি। এখন দেখো আমরা কি এর মান বসাবো, এই জায়গায় কত 2 কেজি ইনটু 0 হচ্ছে 9.8 ইনটু। দেখো এখন আমাদের কি আছে জায়গায় উচ্চতা। তো দেখো এই সি বিন্দুতে আমাদের উচ্চতা কি হবে, এই যে কি উচ্চতা আমাদের নাই, তাহলে উচ্চতা আমাদের কি 0। আমরা কি বসাবো, উচ্চতা 0 বসাবো ইকুয়াল। দেখো এই পুরো মানটা আমাদের কি হয়ে যায় 0। এইটুকু ক্যালকুলেশন করলে দেখো এইটুকু কাটা, তাহলে যে কি থাকে 392 জুল। এখন দেখো মজার ব্যাপার, দেখো এই যে আমরা এই বিন্দুতে মোট শক্তি কত পাচ্ছি 392 জুল, বি বিন্দুতে মোট শক্তি কত পাচ্ছি 392 জুল, এবং সি বিন্দুতে কত পাচ্ছি 392 জুল। তাহলে আমরা বলতে পারি কি এ কমা বি কমা সি বিন্দুতে মোট শক্তি কি সমান। আমরা বলতে পারি কি, দেখো এ কমা বি কমা সি বিন্দুতে মোট শক্তি সমান। এটাকে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। দেখো এই প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে, বলতে পারে এ কমা বি কমা সি বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান কিনা ব্যাখ্যা করো, অথবা বলতে পারে কি এই বিন্দুতে বি বিন্দুতে সি বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা। তাহলে আমরা খুব সহজে কি এভাবে অনায়াসে অ্যান্সার করতে পারবো। আশা করি তোমাদের এই ধরনের প্রশ্নে আর কোনো সমস্যা থাকবে না। এরপর আমরা কি করব, টাইপ ভিত্তিক যখন প্রশ্ন করব তখন কি আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করব। তো দেখো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে।
তাহলে আজকে আমাদের কয় নম্বর লেকচার গেল? 2 নম্বর লেকচার শেষ। লেকচার মানে টোটাল কটা হবে আমাদের? 1 থেকে 5টার মতো হতে পারে অথবা 6টা হতে পারে। এই 1 থেকে 5টা অথবা 6টা লেকচারের ভিতরে কি এই অধ্যায়টা আমি কি একদম A to Z করিয়ে দেব। এই 5টা থেকে 6টা লেকচার যদি তোমরা করো তাহলে এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, আমি তোমাদের একদম গ্যারান্টি দিতে পারি 100%। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।